রিয়াদ তার বড় ভাইয়ের বউয়ের মুখের উপর ঝুঁকে আছে। তারা যেন কি করছে। ভাইয়ের বউ এক হাত দিয়ে শার্টের কলার ধরে আছে। রিয়াদ একটু নড়াচড়া করছে। ঠিক তখনই বড় ভাই রুমে ঢুকতেই এমন দৃশ্য দেখে থমকে গেল। রেগেমেগে গিয়ে ভাইয়ের কলার ধরে টেনে তুলে চট দিয়ে পড়ল। তোকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করেছি, এতটুকু আজ কখনোই লাগতে দেইনি, আর সেই তুই কিনা আমারই বউয়ের সাথে নোংরামি করছিস। ছি ছি ছি, আমি ভাবতেই পারছি না তোরা আমার আপনজন। ভাই তুই কিভাবে পারলি এমনটা করতে? তুই তো যথেষ্ট বুঝতার, তুই কিভাবে আমার পেছনে ছুরি মারলি? বউ বলল, দেখো তুমি আমাদেরকে ভুল বুঝছো, আসলে আমরা। চুপ, আর বলিস না, তোদের লীলা খেলার বর্ণনা আমি শুনতে চাই না। ভাইয়া তুমি ভাবিকে ভুল বুঝছো, ভাবি এমন মেয়েই নয় যে তোমাকে ঠকাবে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি যাকে বলে, আমার থেকে বেশি আমার বউকে চিনে গেছিস। ভাইয়া প্লিজ এবার আমার কথাটা শোনো। থাক রিয়াদ, তুমি আর আমাকে নিয়ে কিছু বলো না, ওর যা ভাবার ভাবতে দাও। এ কথা শুনে আসিফ রেগে গিয়ে স্ত্রীর চুলের মুঠি ধরে মারতে থাকে। ছোট ভাই ধরতে আসলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মারতে মারতে বাহিরের দিকে চলে গেল। স্ত্রীকে বেডরুম থেকে মারতে মারতে ডাইনিং রুমে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, তুই এত নোংরা হতে পারিস আমি ভাবতেও পারিনি। আমি তোর জন্য কি করিনি বল, কোন চাওয়াটা তোর অপূর্ণ রেখেছি? এই বল, বল না, একবার বল। স্ত্রী উঠে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না, যা দেখার আমি নিজ চোখে দেখেছি। আর সাফাই গাইতে হবে না তোর, অনেক সময় মানুষ যা দেখে তা সত্যি হয় না, দেখার মাঝেও ভুল থাকে। গাল চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, নোংরা ছেলে মেয়ে কোথাকার। দেখো তুমি কিন্তু ভুল করছো। কি ভুল করছি আমি? হ্যাঁ, আসলে বিষয়টা এমন না, আসলে তোমার ভাই আমার কাছে এসেছিল। ভাবি, ও ভাবি, ভাবি কি করছো তুমি? দেখতে পাচ্ছ না কি করছি? শুই শুতে এগিয়ে নিয়ে বলল, আচ্ছা শোনো না, আমার শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, তুমি প্লিজ এটা একটু লাগিয়ে দাও, আমার এক্ষুনি বের হতে হবে, বন্ধুরা আমার অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, শার্টটা খুলে আমাকে দাও, আমি সেলাই করে দিচ্ছি। না না, খোলা যাবে না, আমার হাতে এত সময় নেই, তুমি প্লিজ এভাবেই লাগিয়ে দাও। আরে বোকা, গায়ে রেখে কোনো কিছু সেলাই করতে হয় না, তাহলে ক্ষতি হয়। ক্ষতি হোক আর যাই হোক, সেসব কিছু ভাবতে পারছি না এখন, প্লিজ তুমি এভাবেই লাগিয়ে দাও, প্লিজ ভাবিজান। আচ্ছা ঠিক আছে, এগিয়ে এসো, আমি লাগিয়ে দিচ্ছি। এই বলে শার্টের কলার ধরে দেবরকে নিজের দিকে ঝুঁকালো। আর তখনই তুমি এসে আমাকে আর তোমার ভাইকে ভুল বুঝলে। স্বামী এসব কথা শোনার পর লজ্জায় মাথা নামিয়ে ফেললো, কিছু বলার ভাষা নেই তার। ঠিক সে সময় ভাই এসে বলল, সবসময় বড় ভাইরাই ঠিক হয় তা কিন্তু না, তুমি নিজেরই ভাই আর নিজেরই সহধর্মিনীকে অবিশ্বাস করলে, এটা ভাবতেই আমার খারাপ লাগছে ভাইয়া। ভাই হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও তোমরা, আসলে আমি বুঝতে পারিনি বিষয়টা এটাই ছিল। ভাইয়া আমি তোমার নিজের হাতে গড়া মানুষ, আমি এমন কাজ করবো এটা তুমি ভাবলে কি করে? আমাকে মাফ করে দে ভাই, আমার এমন ভুল আর হবে না আমার। এদিকে বউ রাগ করে অন্যদিকে চলে গেল। ভাইয়া আমি মাফ করার কে, তবে খারাপ লাগছে তোমার আমার প্রতি এই ভাবনা দেখে। এই বলে সেও চলে গেল। আসিফ পড়ে গেল মহা সমস্যায়, কি করবে বুঝতে পারছে না, কার রাগ ভাঙাবে সে, এই ভেবে বউয়ের দিকে গেল। বউয়ের কাছে যেতে গেলে সামনে পড়লো ছোট বোন। ছোট বোন বলল, ভাইয়া কি হয়েছে, কোথায় যাচ্ছ এত হন্তদন্ত হয়ে, আর এত চিল্লাচিল্লি করছিলে কেন? না তেমন কিছু না, আগে বল তোর ভাবি কোথায়? বোন বলল, কেন কি হয়েছে, তোর এত কিছু জানতে হবে না, তুই শুধু বল তোর ভাবি কোথায়। ভাবি তো মনে হয় কাজ করছে, কিন্তু কি হয়েছে, তোমরা কি ঝগড়া করেছো? পাকনামি করতে হবে না তোর আপুমনি, আগে বিয়েটা কর, তারপর বুঝবি বিয়ে মানে কত ধানে কত চাল। এই বলে বউয়ের কাছে চলে গেল। ভাই যাবার পর বোন নিজে নিজে বলছে, আমি তোমার বোন ভাইয়া, আমার সাথে কেউ ঝগড়া করতে আসলে উল্টো তার 12টা বাজিয়ে দিব, আমার সাথে কেউ ঝগড়াতে কখনো জিততেই পারবে না। এই বলে চলে গেল। বউ কাজ করছে। স্বামী এসে বলল, বউজান, ও বউজান, রাগ করে থেকো না প্লিজ, আমি বুঝতে পেরেছি আমার খুব ভুল হয়ে গেছে, তোমার প্রতি আমি নিজের বিশ্বাসটা ধরে রাখতে পারিনি। তৃষা কোনো কথা বলছে না, এক মনে কাজ করে যাচ্ছে। আসিফ এবার বউয়ের হাত ধরে বলল, ফার্স্ট অ্যান্ড লাস্ট বারের মতো আমায় ক্ষমা করে দাও, কথা দিচ্ছি জীবনের আর কোনো সময় এসে তোমাকে আমি ভুল বুঝবো না। বউ এবার মুখ খুলে বলল, তুমি আমার গায়ে হাত তুলেছ, আমি বিয়ের সময় তোমাকে ওয়াদা করিয়েছিলাম যাই হয়ে যাক না কেন কখনো আমার গায়ে হাত তোলা যাবে না, কিন্তু তুমি তোমার কথা রাখতে পারলে না, তাও এমন একটা হাস্যকর বিষয়ের জন্য। আসিফের কথাটা মনে পড়তেই আবারও লজ্জা পেল। বলল, আর কখনো আমি এমন কাজ করব না, আমি সত্যি অন্যায় করে ফেলেছি, আমায় মাফ করে দাও না প্লিজ বউজান। তৃষা আর কোনো উপায় না পেয়ে বলল, পুরুষ মানুষ মিনিটে মিনিটে কথা পাল্টায়, ওয়াদা ভাঙে, তারপরও আমরা নারীরা তাদের সবকিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে জীবন কাটিয়ে দেই, তোমাকেও আমি ক্ষমা করে দিলাম। আসিফ বুঝতে পারছে বউ অভিমান করেছে খুব। দুদিন পর মাকে সব ঘটনা খুলে বলার পর বলল, মা এখন আমি কি করব? মা বলল, বাবারে, লোকজনের সব কথা শুনতে হয় না, বাহিরের মানুষ কারো সুখ শান্তি সহ্য করতে পারে না, তাই নানান প্যাচ লাগিয়ে আরেকজনের সংসারে আগুন লাগিয়ে দেয়। মা আমি তো ভুল করে ফেলেছি, আমার আচরণে তোমার বৌমা খুব কষ্ট পেয়েছে, আজ দুদিন আমার সাথে কোনো কথাই বলেনি সে, তুই গিয়ে বৌমাকে আবার বোঝা, আর বৌমাকে নিয়ে ওর বাবার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয়, দেখবি কিছুদিনের মধ্যে আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। মা ও কি আমার সাথে যেতে রাজি হবে? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি বৌমাকে বোঝাবো, আমার কথা নিশ্চয়ই ফেলতে পারবে না বৌমা। আচ্ছা মা তুমি একটু ওকে বোঝাও প্লিজ, আসলে আমার মাথা ঠিক ছিল না, তাই উল্টোপাল্টা করে ফেলেছি। মা বলল, আচ্ছা আমি যাচ্ছি, তুই এখানে থাক। এই বলে বৌমার কাছে গেল। বৌমার কাছে এসে বলল, দেখো মা, আমি আগেই বলে নিচ্ছি, আমার কথা কিন্তু তোমার রাখতেই হবে, আর আমি জানি তুমি নিশ্চয়ই আমার কথা রাখবে। কি কথা মা, কি এমন কথা যার জন্য এত অস্থির আপনি? বৌমা তুমি গিয়ে কটা দিন ঘুরে
ঘুরে এসো, মনটা ভালো লাগবে। কোথায় ঘুরে আসবো মা? হঠাৎ কেনই বা ঘুরতে যাব? এত কথা তোমার জানতে হবে না, তুমি গিয়ে তোমার বাবার বাড়ি থেকে কটা দিন ঘুরে এসো। কিন্তু মা। কোনো কিন্তু না, আমি যা বললাম তাই করো। আর শাশুড়ির কথা শোনা কিন্তু বৌমার কর্তব্য। বৌমা আর কিছু বলতে পারলো না, চুপচাপ থাকলো। শাশুড়ি মিষ্টি হেসে বের হয়ে গেল। এরই মধ্যে আসিফ এসে বলল, বৌজান রেডি হয়ে নাও, আজকেই শ্বশুর বাড়ি যাব। আমার কিন্তু আর তর্স হইছে না। বউ ব্যাগ নিয়ে ব্যাগ গোছাতে লেগে গেল। এদিকে আসিফ মনে মনে বলল, যাক বাবা, আল্লাহ বাঁচিয়েছে। এদিকে তৃষা ব্যাগ গোছাচ্ছে আর নিজে নিজে বলছে, ভুল বুঝতেও সময় লাগে না, আবার মারতেও দেরি নেই, আবার ভালোবাসা দেখাতেও দেরি করে না। আজব পুরুষ মানুষ, মানে নাটকের কোনো শেষ নেই তাদের। আমরা মেয়েরা সারা জীবন তাদের নাটক দেখেই যাব, এটাই তো আমাদের জীবন। এই বলে বকবক করতেই থাকে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কেমন গল্প চান তাও জানাবেন। ধন্যবাদ। গল্পটির রচনায় আয়াত রহমান সিমরান, ক্যামেরায় শিহাব ও আশরাফ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।